আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। সাথে আছে আমি সাকলাইন রাসেল। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। করোনায় একদিনে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু। বুধবার শুরু লকডাউনে বন্ধ থাকবে অফিস, গণপরিবহন, ব্যাংক, চলবে গার্মেন্টস ও শিল্প কারখানা। কঠোর লকডাউনের আগে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত হলে দুশ্চিন্তার কিছু নেই বললেন বিশেষজ্ঞরা। উপসর্গ থাকলে টিকা না নেয়ার পরামর্শ। করোনায় বিশ্ব স্থবির হলেও বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রয়েছে। শান্তির অগ্রসেনার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শুনলেন শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালে। নির্দিষ্ট আপনার যেখানে স্টপেজ দেওয়া হয়েছে, কিন্তু ওইখানে দাঁড়ায়ও কিন্তু আমরা হয়রানি। এবার বিস্তারিত। দেশে দিন যত গড়াচ্ছে, করোনায় মৃত্যুর সংখ্যা ততই বাড়ছে। সংক্রমণ এড়াতে কঠোর লকডাউন শুরুর আগে স্বাস্থ্য অধিদপ্তর সোমবার ৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছে, যা এই যাবৎ সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে টানা ৩ দিন মৃত্যুর একের পর এক রেকর্ড হয়েছে। শনিবার ৭৭ মৃত্যুর রেকর্ড গড়ার পরদিনই ৭৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯,৮২২ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ৭,২০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কয়েকদিন ধরেই দিনে ৬,০০০-এর বেশি রোগী শনাক্ত হচ্ছে। বুধবার রেকর্ড ৭,৬২৬ জন রোগী শনাক্ত হয়। মাঝে খানিক কমলেও নতুন রোগীর সংখ্যা আবার ৭,০০০ ছাড়ালো। ১৪ এপ্রিল থেকে ৮ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে বুধবার থেকে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি, বেসরকারি অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে গার্মেন্টস সহ শিল্প কারখানা। হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও কাঁচাবাজার নির্দিষ্ট সময়সূচিতে চালু থাকবে। বন্ধ থাকবে মার্কেট, শপিং মল। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রাকিব হাসানের রিপোর্ট। করোনার সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রথম দফায় বিধিনিষেধ আরোপের পর দ্বিতীয় দফায় ১৪ থেকে ২১ এপ্রিল কঠোর লকডাউন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিস নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সড়ক, নৌ পরিবহন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহনে আনা নেওয়া নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা, গণমাধ্যম, ডাক সেবা সহ জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত থাকবে। ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন সৎকারের মতো অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। খাবারের দোকান ও হোটেল, রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয় সরবরাহ করা যাবে। শপিং মল সহ মার্কেট বন্ধ থাকবে। কাঁচাবাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। জেলা ও মাঠ প্রশাসন নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে। আদালতের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জুম্মা ও তারাবি নামাজের জামাতের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে। এসব বিধিনিষেধ কঠোরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আজকের প্রজ্ঞাপনে দেওয়া বিধিনিষেধগুলো যাতে করে সকলে যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে, বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেয়। এদিকে শিল্প কারখানা খোলা থাকলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকার কঠোর নজরদারির মধ্যে রাখবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার অনুরোধ জানান তিনি। আমাদের বলা আছে এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা বলেছি যে
যেখানে এই শিল্প কলকারখানা খোলা থাকবে তারা যেন অন্তত এই নির্দেশনা দেন যে এই কোভিডের মধ্যে হলেও সেখানে শিফট করে তাদের লোকজন যেন থাকে, যাতে করে আর্থিক সহায়তা পাইতে শ্রমিক বা মালিকদের কারো অসুবিধা না হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 8 দিনের কঠোর লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান, তবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং সহ অনলাইন সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে বন্ধ থাকবে বিদেশি ব্যাংকগুলো, কেবলমাত্র স্থল, নৌ এবং সমুদ্র বন্দর সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। খোলা রাখা যাবে রপ্তানির প্রয়োজনে কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখাগুলো। আর রমজানে মসজিদে তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সহ সর্বমোট 20 জন মুসল্লি অংশ নিতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুমার নামাজে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে। তবে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। লকডাউন চলাকালে পণ্যবাহী পরিবহন যাতে যাত্রীবাহী পরিবহনের রূপ না নেয়, সে কারণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিআরটি এর চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় তিনি নির্দেশনা দেন। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষের উদাসীনতা করোনা সংক্রমণের অন্যতম কারণ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জরুরি পণ্য পরিবহনের ট্রাকে করে যাত্রীরা চলাচল করছে, বিআরটি এর এখানে দায়িত্ব আছে। এই বিষয়টা দেখতে হবে সিরিয়াসলি। পণ্য পরিবহন যেন যাত্রী পরিবহনের রূপ না নেয়, এটা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। সেবা গ্রহীতাদের বিআরটি এর অনলাইন, মোবাইল SMS, মোবাইল অ্যাপস, পোর্টালের সেবা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। তাহলে আপনারা ঘরে বসেই পাবেন প্রত্যাশিত সেবা। কঠোর লকডাউন সামনে রেখে ঢাকা ছাড়ছেন হাজারো নগরবাসী। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি পেরিয়ে বিকল্প বাহনে ছুটছেন সবাই গ্রামের বাড়ি। তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আর প্রথম দফার লকডাউনের 8ম দিনে রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক। গণপরিবহন ও মার্কেটের পাশাপাশি রাস্তাঘাটের স্বাস্থ্যবিধি উপেক্ষিত। চরম অবস্থা নগরীর কাঁচা বাজারে, সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। করোনার সংক্রমণ ঠেকাতে প্রথম দফা লকডাউনের 8ম দিনে রাজধানীতে জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। গণপরিবহনে নগরবাসীর যাতায়াত কিছুটা বেড়েছে। অর্ধেক আসন খালি রেখে চলাচল করার কথা থাকলেও কোনো কোনো পরিবহনে তা মানা হয়নি। যাত্রীরা ওঠানামার সময় মানেননি সামাজিক দূরত্ব। রাতে তো যাত্রীর অভাব নয়, আমরা কি করবো? কোন একজন নামে 10 জন উঠতে যায়, জোর করে উঠছে এক প্রকার, কারণ বাসাতে যাইতে এটা তো ক্ষতিকর তো এটা। এখন তারপরেও আমরা মানতে পারতেছি না। ঢাকা থাকার কেউই নেই, কোথাও থাকবো কোথায়? এই কারণে কষ্ট হইলেও জীবনের ঝুঁকি নিয়ে হইলে বাড়িতে চলে যাচ্ছে। এক সিটে দেখা যাচ্ছে 2 জন নিয়ে উঠতেছে, যাচ্ছে, কেউ কেউ দাঁড়ায় নিচ্ছে এবং অতিরিক্ত ভাড়াও আদায় করতেছে। মার্কেট ও শপিং মলে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মানা হয়নি কোথাও। ঘরের বাইরে অপ্রয়োজনে অনেকে ঘোরাঘুরি করেন। বেশিরভাগ মানুষের মুখেই ছিল না মাস্ক। যারা পরেছেন তাদের মাস্কও দেখা যায় থুতনিতে। নগরীর কাঁচাবাজারের অবস্থা আরও নাজুক। রমজান ও সর্বাত্মক লকডাউন ঘোষণায় ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন বাজারে। স্বাস্থ্যবিধি মানছেন না, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিকল্প প্রাইভেট কার, পিকআপ ও সিএনজি অটোরিকশায় চড়ে ছুটেছেন গ্রামের বাড়িতে। তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া আর পোহাতে হচ্ছে ভোগান্তি। কোনো গাড়ি পাইতেছি না, কোনো বাস পাইতেছি না, যাইতে বিরাট কষ্ট। কিন্তু দেখি যে সামনে পাওয়া যায় তাই কষ্ট হইব, ভাড়া একটু বেশি নিব। এই প্রাইভেট কার তো পাওয়া যায়, কিন্তু ভাড়া নেই বেশি, 1200 টাকা 1500 টাকা এরকম ভাড়া চায়। 4 জন যাবো, 500 টাকা ভাড়া চাইছে, জয়দেবপুর নামায় দিবে। যত রাতি হোক হাইটে হইলেও যেতে হবে, কারণ এখন যেহেতু গাড়ি নাই, কি করব। শিথিল লকডাউন চলবে বুধবার ভোর 6টা পর্যন্ত। তারপর শুরু হবে 7 দিনের কঠোর লকডাউন। এ যেন রাত পোহালির ঈদ। যে কোনো মূল্যে যেতে হবে গ্রামের বাড়িতে। দূরপাল্লার বাস বন্ধ, তাতে কি? পিকআপ ভ্যান কিংবা মোটর সাইকেল অথবা মাইক্রোবাস বা প্রাইভেট কার যোগে যাচ্ছে তাদের গন্তব্যে। স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। এসকে লিটন, মাই টিভি, ঢাকা।
সর্বাত্মক লকডাউনের আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পদ্মা পাড়ি দিতে ফেরিগুলোতে ঠাঠাঠাসি করে পারাপার হচ্ছেন সবাই। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখা যায়নি। ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের 23 জেলার মানুষ। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রলার যোগে পদ্মা পাড়ি দেয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, 14টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার চলছে। ঘাটে পারাপারের অপেক্ষায় 4 শতাধিক যাত্রীবাহী ছোট গাড়ি ও কয়েকশো পণ্যবাহী যানবাহন। কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়া ঘরমুখো হাজারো মানুষের ভিড় বেড়েছে পাটুরিয়া ফেরিঘাটে। ঘাট এলাকায় 4 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই পদ্মা যমুনা পার হচ্ছে মানুষ। ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল থেকেই ঘাট এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়, ক্রমেই তা বাড়তে থাকে। ঘাটে ছোট ও মাঝারি যানবাহনের পাশাপাশি ট্রাকে করে ফিরছেন অনেক মানুষ। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। করোনার কোনো ধরনের উপসর্গ লক্ষ্য করা গেলে তা পরীক্ষা করে নিশ্চিত না হওয়া পর্যন্ত টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যারা টিকা নিয়েছেন তারা করোনা আক্রান্ত হলে তা নিয়ে দুশ্চিন্তা থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা। অন্যদিকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের সিদ্ধান্ত যুক্তিযুক্ত হলেও শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ড্যানি দ্রং। প্রতিদিন কতজন এবং কে কোন কেন্দ্রে টিকা নেবেন তা পূর্ব নির্ধারিত হওয়ায় টিকা কেন্দ্রগুলোতে সুশৃঙ্খলভাবেই চলছে দ্বিতীয় ডোজের টিকার কার্যক্রম। গ্রহীতারা নির্ধারিত দিনে সময় অনুযায়ী কেন্দ্রে আসায় তেমন ভিড় সৃষ্টি হচ্ছে না কোথাও। টিকা গ্রহণ নিয়ে কারো অবহেলা এবং অনীহার কোনো অবকাশ নেই উল্লেখ করে গ্রহীতারা বলছেন, জীবনের স্বার্থেই নিতে হবে টিকা। এটা হয় কি যে অনেকে অনেক রকম কথা বলে, আবার এখানে বলা যায় যে অজ্ঞতার কারণও আছে, এখানে অজ্ঞতার ব্যাপারটাও আছে। এটা হচ্ছে এই ভ্যাকসিনে তো 100% সুরক্ষা দিবে না, তাও মোটামুটি অনেকটা সেফ, এই কারণেই আমরা নিচ্ছি। এই মহামারীর থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে টিকা দিতে হবে। টিকা কি হবে না হবে এটা আমাদের এখন গোনার বিষয় না। অন্তত প্রতিরোধ ক্ষমতাটা তো একটু হলেও বাড়বে, আমার কাছে এটাই মনে হচ্ছে আর কি। টিকা গ্রহণের পরও কেউ কেউ করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, এতে উদ্বেগের কিছু নেই, তবে করোনার উপসর্গ থাকা অবস্থায় কোনোভাবেই টিকা নেওয়া যাবে না বলে জানান তারা। করোনা যখন নেগেটিভ হবে এরপরে 28 দিন পরে সেকেন্ড ডোজ দেওয়ার জন্য অথবা দেওয়ার জন্য ভ্যাকসিন। যাদের হয়েছে আমরা দেখছি যে ওনাদের দ্বিতীয়বার যদি হয়ে থাকে তো খুবই মৃদুভাবে হয়ে তারপর আবার ঠিক আছে। এদিকে শিল্প কারখানা খোলা রেখে সংক্রমণ রোধে লকডাউনের সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে শ্রমিকদের জীবন সুরক্ষার বিষয়টিকে অবজ্ঞা করা হচ্ছে বলে মত তাদের। একটা বিশ্ববাদের উন্মুক্ত রাখবার জন্য তাদের এটি দরকার। হ্যাঁ, হয়তো বা একটা প্রয়োজনীয়তা রয়েছে কিছুটা, কিন্তু মানুষের প্রাণের বিনিময়ে নয়। একটা দরিদ্র মানুষ, সে যদি গার্মেন্টসও চাকরি করে থাকে, তারও প্রাণের যে অধিকার, তার জীবনের যে অধিকার রয়েছে, একজন শিল্পপতির অধিকার এর চাইতে কোনো অংশে বেশি নয়। এই সত্যটি তাদেরকে বুঝতে হবে এবং প্রত্যেকটা মানুষের প্রাণের যে মূল্য, সেই মূল্যটিকে মনে রেখে সরকার যে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছেন সেটাকে আমাদের পুরোপুরি মেনে চলা উচিত বলে আমি মনে করি। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর এই পররাষ্ট্রনীতির পথ অনুসরণ করে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত অনুশীলন শান্তির অগ্রসেনা সমাপনী দিনের সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। করোনা মহামারীতে বিশ্ব স্থবির হলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার সক্ষম হয়েছে বলে জানান শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুশীলন শান্তির অগ্রসেনার সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভারত, ভুটান এবং শ্রীলঙ্কা থেকে আসা প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সনদ তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর এই পররাষ্ট্র নীতির পথ অনুসরণ করে বর্তমান সরকার কাজ করছে। 2009 সালে পুনরায় যখন সরকার গঠন করি
তখন অত্যন্ত পেশাদার প্রশিক্ষিত সামরিক বাহিনী গঠনের লক্ষ্য নিয়ে আমরা ফোর্সেস গোল 2030 শীর্ষক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ 1974 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেন। তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল প্রণয়ন এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা, কৌশল এবং উচ্চতর ডিগ্রি অর্জনে প্রশিক্ষণ একাডেমি গড়ে তুলছে সরকার। এ সময় সামরিক বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। করোনা ভাইরাসের মতো একটা অদৃশ্য শত্রুর আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সাথে সাথে নতুন নতুন হুমকির উপাদানও সৃষ্টি হয়েছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক ও জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে আগামী দিনের নতুন সংকটগুলো মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি প্রস্তুত করা এখন সময়ের দাবি। আশা করি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। করোনা ভাইরাস সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই মহামারী কালেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে সরকার। বিশেষ করে করোনা ভাইরাস যখন সমস্ত বিশ্বে অর্থনীতিকে স্থবির করে দিয়েছে, তখনও আমরা আমাদের অর্থনীতিকে গতিশীল রাখার প্রচেষ্টা চালিয়েছি এবং আমাদের প্রবৃদ্ধি আমরা 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। এখন পর্যন্ত করোনার কারণে তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি বলেও জানান তিনি। রাজধানী গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার স্বাস্থ্য পরীক্ষা শেষে এসব তথ্য জানান অধ্যাপক সিদ্দিকী। তবে সুস্থতার জন্য দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। এখন পর্যন্ত আমরা খুব ভালো যে উনি সব দিক দিয়ে ভালো আছেন এবং তিনি খুব স্পিরিটেড আছেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন সবাই যেন ওনার জন্য দরকার এবং সবাই যেন দেশের সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে। এবার দৃষ্টির আড়ালে রাজধানীর সড়কের পুরোটাই যেন বাস স্টপেজ, যেখানে যাত্রী সেখানেই দাঁড়িয়ে পড়ছে সব ধরনের চলন্ত গণপরিবহন। আর এটি যেন নিয়মে পরিণত হয়েছে। এভাবে অনিয়মের বেড়াজালে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হয় কৃত্রিম যানজট। দৃষ্টির আড়ালে থাকা নগরীর পরিবহন সেক্টরের অরাজকতা নিয়ে সাগর আহমেদের ক্যামেরায় জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। একটা সময় নগরীর বিভিন্ন সড়কে দেখা যেত বাস দাঁড়ানোর এমন চিহ্ন, কিন্তু কালের পরিক্রমায় নিয়মতান্ত্রিক এই দৃশ্যটি খুব একটা চোখে পড়ে না। রাজধানীতে যে কয়টি বাস স্টপেজ রয়েছে, হাতে গোনা সেসব স্থানে গণপরিবহন থামছে তাদের খেয়াল খুশি মতোই। তাই তো এভাবেই ঢাকার রাজপথ থাকছে হেলপার, কন্ডাক্টর আর চালকের দখলে। ইচ্ছেমতো যাত্রী শিকারে ব্যস্ত এসব গণপরিবহনের প্রতিযোগিতা এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। আর এই দৃশ্যটি বেশিরভাগ ক্ষেত্রে পরিলক্ষিত হয় নগরীর রামপুরা ব্রিজ সংলগ্ন বনশ্রী সড়কে। যাত্রী সামনে দাঁড়ায় না, এই জায়গায় দাঁড়ায়। এখানে বাস স্ট্যান্ডই নাই। আমাদের যাত্রীগণ আমাদের এখানে সামনে সার্জন ধরে গলির এখানে একটু নামা দেওয়া লাগে, ওই সামনে নামা দেওয়া লাগে, এটা বাধ্যতামূলক। পরিস্থিতির শিকার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত স্থানে বাস দাঁড়ানোর পরিবেশ সৃষ্টি করলে কমে আসবে যত্রতত্র যাত্রী ওঠানামা। যাত্রীরাও যেরকম যেখানে খুশি সেখানে নামতে চায়, আর ড্রাইভাররাও যেখানে হাত দেয় সেখানে হলো যাত্রী ওঠায়। নির্দিষ্ট যদি স্থান করে দেওয়া হয় তো অবশ্যই অন্তর্যত্র কোনো গাড়ি কোনো ড্রাইভার থামাবে না। বাসে যাত্রী ওঠানামার নির্দিষ্ট কোনো স্থান না থাকার কারণে দৃষ্টির আড়ালে এভাবেই পড়ে থাকছে অসহায় যাত্রী সাধারণ। একটা বাস একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে, সেখানে নামাই দিবে, এরকম তো কোনো কিছু নাই। চলতি পথে যদি এইভাবে বাস যদি এইভাবে চলাফেরা করে, আমরা যদি এইভাবে নামি তাহলে তো আমাদের প্রবলেম। এটা তো বাসের স্টপেজ না, থামাইতে বলছি এক জায়গায়, থামাইছে আরেক জায়গায়। এজন্য রিস্ক নিয়ে আমার নামতে হইলো, আমি কি করুম? বাসওয়ালা তো থামাইলো না। শুধু তাই নয়, যত্রতত্র যাত্রী তোলায় দুর্ঘটনার পাশাপাশি বাড়ছে কৃত্রিম যানজট। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। আমরা যখন বাসে উঠতে যাই তখন দেখা যায় বাস চলতে থাকে, প্লাস ওই চলন্ত গাড়িতে আমাদের উঠতে হয়।
তো দেখা যায় যে আমরা যখন চলন্ত গাড়িতে উঠি এতে করে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে। তো আমরা চাই আসলে সেফটি। 2015 সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নগরীর 20টি পয়েন্টে যাত্রী ওঠানামার স্থান নির্মাণ করার উদ্যোগ এখন কোন পর্যায়ে সে বিষয়ে কথা বলেন উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের দেশে পরিবহন সেক্টরে এই একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনেক দিন ধরেই চেষ্টা চলছে এবং ইতিমধ্যে কিছু বাস বে আমরা নির্মাণ করেছি, যেগুলোকে আমরা বলছি যে যেখানে রাস্তার এক পাশে গিয়ে বাসগুলো থামবে এবং সেখান থেকে যাত্রীরা ওঠানামা করবে। উন্নত প্রযুক্তি ব্যবহার আর সকলের সম্মিলিত প্রয়াসে সমস্যা নিরসন করা সম্ভব বলে জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার। টেকনিক্যাল ইকুইপমেন্টস অ্যাপারেটাস সব কিন্তু সিটি কর্পোরেশনের কাছে আছে। তো এখানে যে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু তাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট, আমাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট। এটা যদি পুরো কন্ট্রোল যদি আমাদের হাতে থাকে তখন কিন্তু জিনিসটা আরও স্বচ্ছভাবে আরও সুন্দরভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সড়কে যেখানে সেখানে যাত্রী ওঠানামার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। গণপরিবহন চালকের সীমাহীন নৈরাজ্যে জিম্মি হয়ে পড়ছে সাধারণ মানুষ। তারপরও সুরাহ হচ্ছে না যাত্রী ওঠানামার সুব্যবস্থা। কিন্তু এভাবে আর কতদিন? তাই আমরা দেখাতে চাই আমাদের দৃষ্টির অলক্ষ্যে ঘটে যাওয়া সব অজানা চিত্র। দেশের আড়ালে পড়ে থাকা এসব ঘটনাপ্রবাহ একের পর এক তুলে ধরতে মাই টিভি আছে আপনাদের পাশে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু। শেষ হলো বাঙালির প্রাণের অমর 21শে বইমেলা। শেষ দিনেও পাঠক খরায় ভুগেছে মেলা প্রাঙ্গণ। তবে এসেছে বেশ কিছু নতুন বই। বিক্রি না থাকায় এবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। 90 কোটি টাকা বিনিয়োগের বিপরীতে মাত্র 3 কোটি 11 লাখ টাকার কিছু বেশি বিক্রি হয়েছে। লেখক, প্রকাশক ও পাঠক সবারই একটাই প্রার্থনা, আগামী বইমেলা হোক মহামারী মুক্ত নির্মল পরিবেশে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। চৈত্রের খরতাপের মতোই খা খা করছিল 21শে বইমেলার শেষ দিনের উদ্যান। স্বাভাবিক সময়ে শেষ দিনে থাকে উপচে পড়া ভিড়, তিল ধারণের ঠাঁইও থাকে না। কিন্তু এবার মেলা প্রাঙ্গণের চিত্র একেবারেই ভিন্ন। দর্শনার্থীদের উপস্থিতি হাতে গোনার মতো। অন্যান্যবারের মেলাগুলোর কথা যদি আমি বলি তাহলে ওই মেলাগুলোতে তো আমাদের পা রাখার জায়গা থাকতো না, কিন্তু এই প্রেক্ষাপট অনুযায়ী বিষয়টা অনেক প্যাথেটিক। এখন মানুষের আসলে বইমেলায় আসার মতন মন মানসিকতা নেই। অনেকেই তো লকডাউনে বাড়ি ফিরছে, বাড়িতে যাচ্ছে। আমরা যারা ঢাকাতে আছি যে সাহস নিয়ে আসছি, আসার কথা না। কিন্তু চতুর্থ দিন আসলে করোনাকালে প্রাণ নেই, মানুষের যে একটা ভয় কাজ করে। তারপরে আসে যারা আসে আসলে ভালোবেসে আসে, আমাদের মতো যাদের ভালোবাসা আছে বইয়ের প্রতি। স্বনামধন্য লেখকদের উপস্থিতি নেই। যারা এসেছেন তাদের কথায় মেলে মিশ্র প্রতিক্রিয়া। বইমেলা তো হওয়ার কথাই ছিল না, তারপরে যতটুকু হয়েছে যে এই ধারাবাহিকতা ধরে রাখছে, যেটা অফ যায়নি, এটাও একটা বড় প্রাপ্তি। বাংলাদেশে পাঠক কমে যাচ্ছে, যেটি সত্যি কথা, যে বই পড়বার আগ্রহ একটু কমে গেছে। আর বই বের করে খুবই ভালো লাগছে, পাঠক থাকলে আরো বেশি ভালো লাগতো। মহামারী করোনার রক্তচক্ষু উপেক্ষা করে দুরু দুরু বুকে বইমেলায় আসা পাঠকদের মধ্যে ছিল সুদিনের প্রত্যাশা। বইমেলা তো প্রাণের মেলা, কিন্তু এই বছরটা আসলে বইমেলায় ঢোকার পরে মনে হয় না যে সেরকম প্রাণ আমরা পাই। মানুষজন আসে না, বা আসলেও গিয়ে বইটুই ঘাটাঘাটি করে দেখে যায়, কিন্তু নেয়ার মতো না। শিশুতোষ স্টলগুলো ছিল অপেক্ষাকৃত অনুজ্জ্বল। অভিভাবকদের হাত ধরে বই কিনতে আসেনি শিশু কিশোররা। এবার শিশু আগমন খুবই স্বল্প। এবারের বইমেলা নিয়ে তাই তীব্র হতাশার কথা জানান প্রকাশনার সাথে সংশ্লিষ্টরা। এবার তো মানুষ অনেক কম, শেষ দিন হিসেবে আর একটু বেশি আশা করছিলাম আমরা সবাই। যেই পাঠক এসেছে, ক্রেতারা এসেছে, আমাদের খুবই হতাশাজনক একটা রেসপন্স পেয়েছি আমরা। আমাদের ইউজুয়ালি মেলার যেসব খরচ হয়, খরচপাতিও এবার উঠেছে কিনা তা নিয়ে আমি সন্দেহবান। এবছর তো দেখা যায় ওই রকমের কোনো সিচুয়েশনে নেই। প্রায় শেষ দিন না, প্রায় 15 দিনের পর থেকে লকডাউন শুরু হয়েছে থেকে আমাদের বিক্রি খুবই খারাপ। তবে সবারই প্রত্যাশা কেটে যাক মহামারী, আসুক সুদিন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনায় যারা হামলা করেছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি, বিএনপি, জামায়াত ও হেফাজত। তিনি বলেন, 2013-14 সালে দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে এই একই অপশক্তি। এরা সরকারের বিরুদ্ধে নয়, এই আক্রমণ রাষ্ট্রের বিরুদ্ধে। তাদের বিচার অবশ্যই হবে। দুপুরে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, প্রেস ক্লাব, পৌরসভা, উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সক্রিয় করতে কাজ চলছে।
এই যে কাজগুলি হয়েছে এটা কি কোনো সরকারের বিরুদ্ধে হইল না দেশের বিরুদ্ধে? দেশের বিরুদ্ধে। যারা এইগুলির সঙ্গে জড়িত অবশ্যই সরকার আইনানুগভাবে যে ব্যবস্থা গ্রহণ করা তাদেরকে চিহ্নিত। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করে দিচ্ছি আরো একবার। করোনায় একদিনে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু। বুধবার শুরু লকডাউনে বন্ধ থাকবে অফিস, গণপরিবহন, ব্যাংক, চলবে গার্মেন্টস ও শিল্প কারখানা। কঠোর লকডাউনের আগে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত হলে দুশ্চিন্তার কিছু নেই বললেন বিশেষজ্ঞরা। উপসর্গ থাকলে টিকা না নেয়ার পরামর্শ। করোনায় বিশ্ব স্থবির হলো, বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রয়েছে। শান্তির ও অগ্রসেনার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সৌদির 2 প্রধান মসজিদে এবার তারাবি 10 রাকাত। ভ্যাকসিন নিলে ওমরা ও নামাজ আদায়ের সুযোগ পাবে। ইতেকাফ ও ইফতার নিষিদ্ধ। এবং 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশ ক্রিকেট দল। নিগমবতে 3 দিন কোয়ারেন্টিনে থাকবে টাইগাররা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই বলে বিদায় নিচ্ছি আমি সাকলাইন রাসেল। আল্লাহ হাফেজ।